এটা ছিল তাহেরপুরের প্রথম পর্ব। আমি পরে আসতেছি। তাহেরপুরে এলাকায় আমার দুবার যুদ্ধ করতে হয়েছে। প্রথম পর্বে আমরা ডিফেন্সে প্রথম দুইবার প্রতিহত করলেও তৃতীয়বারে আমরা প্রতিহত করতে পারিনি। আমরা ছেড়ে সীমান্তর উপরে চলে যাই। এরপরে আমাদেরকে এর মধ্যে আমাদের ওই সেক্টরে আরও ওইখানে উল্লেখ করতে চাই, আমাদের সহযোদ্ধা সাতনা অপারেশনে আমরা একই সময়ে সিরাজ এর গ্রুপ সাতনা নামক একটা নদী বন্দর সেখানে আক্রমণ করে সেটা মুক্ত করার চেষ্টা করতে গিয়ে শহীদ হয়। এবং এই সিরাজ যে বীর বিক্রম উপাধি পেয়েছে মরণোত্তর, আমাদের এই দুইজন বীর বিক্রম হিসাবে উপাধিপ্রাপ্ত দুজনেই মরণোত্তর। তা আমরা এদের কথা এই প্রসঙ্গে স্মরণ করলাম যে এই বীর সিরাজকে আমরা ওই টেকের ঘাট বেস ক্যাম্প, যেটা 0 পয়েন্টের খুব কাছে, সমাহিত করি। এখনও তার কবর সেখানে আছে, একটা স্মৃতিসৌধ আছে। এটা আমরা আমাদের বন্ধু, এবং সেদিন তার জানাজাও আমি ছিলাম, সেই কথাও স্মরণ করি আজকে এই সময়ে। এবং আমার যুদ্ধের কাহিনী যদি বলতে হয়, বেশিরভাগ যুদ্ধ আমি হাওড় অঞ্চলে করেছি, এবং আমার দলের লোকরা ছোট ছোট গ্রুপে ভাগ করে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজাকাররা যেখানে থাকতো সেই সমস্ত ছোট ছোট ক্যাম্পগুলোকে আমরা আক্রমণ করি এবং সেগুলি মুক্ত করি। আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসের পরে এই এলাকায় রাজাকার মুক্ত করে ফেলেছিলাম। ইনফ্যাক্ট ওখানে গ্রাম এলাকায় আগে এসব রাজাকাররা খুব অত্যাচার করতো। তারা গ্রামে লুটপাট করতো, মানুষকে ধরে নিয়ে পাকিস্তানিদের কাছে দিয়ে দিত। মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার ভাই সমস্ত করতো। আমরা যখন ভিতরে দল বেঁধে ঢুকে গেলাম, আমাদের এলাকার সমস্ত মুক্তিযোদ্ধারা এই এলাকা মানে বর্ডার এলাকা ছেড়ে ভিতরে চলে আসছি, সেইখানে মূলত যুদ্ধটা আমার ছিল গেরিলা কায়দায়। আমরা ওদের চলাচলের উপর নৌপথে যারা চলাচল করতো সেখানে অ্যাম্বুশ করতাম, বা রাজাকারদের যে ক্যাম্প ছিল সেখানে অ্যাম্বুশ করতাম। পাকিস্তানিদের ক্যাম্প যেখানে থানা হেডকোয়ার্টার বা সেই জেলা হেডকোয়ার্টারে পাকিস্তানিরা ছিল, বেশিরভাগ প্রত্যন্ত এলাকার রাজাকাররা আসতো গ্রুপ বেঁধে, এবং মূলত তারা আসতো লুটপাট করার উদ্দেশ্যে। সুতরাং লুটপাট প্রতিহত বেশ কিছু করা আমরা ছিল, সেগুলোকে অপারেশন আমি খুব গুরুত্বপূর্ণ অপারেশন মনে করি না যুদ্ধ হিসাবে। কারণ রাজাকাররা মুক্তিযোদ্ধাদের সামনে পড়লেই বেশিরভাগ সারেন্ডার করে ফেলতো, ওরা হাত উঠিয়ে দিত, সমর্পণ করতো। 2-1 জায়গায় তারা প্রতিরোধ করলে ছোটোখাটো যুদ্ধ হয়েছে। এক জায়গায় এরকম ছোটোখাটো যুদ্ধ হয়েছিল, আমাদের এক বন্ধু সেখানে একটু আহত হয়েছিল। সেগুলো ছোটোখাটো যুদ্ধ, কিন্তু উল্লেখযোগ্য যুদ্ধ ছিল আমাদের তাহেরপুরে সেই যুদ্ধ। এবং পরবর্তীতে আমি ঘুঙ্গারগাঁও, এটা হলো সুনামগঞ্জ ধীরাইশাল্লা থানা, এখন ধীরাইশাল্লা যে থানা বলা হয়, সেই অঞ্চলে আমি একটা উল্লেখযোগ্য যুদ্ধ আমার করা হয়েছিল, সুযোগ হয়েছিল। সেই যুদ্ধটা হলো যে আমরা একটা গ্রামে অবস্থান করছি, এটা গোপনে। হাওড় এলাকা সম্বন্ধে যাদের ধারণা আছে, বর্ষার সময় হাওড়ের বাড়িগুলো নদী পানিতে, চারপাশে পানি থাকে, নৌপথে একমাত্র চলাচলের সুযোগ থাকে, আর বাড়িগুলি সব পানির উপর ভেসে থাকে, দ্বীপের মতন ছোট ছোট। তো সেই রকম একটা গ্রাম, এটার নাম ঘুঙ্গারগাঁও। সেই গ্রামে আমরা অ্যাম্বুশ লাগাই, এবং পাকিস্তানিরা এর আগে বেশ কিছু অপারেশন করে মুক্তিযোদ্ধাদেরকে তাড়ানোর জন্য। মুক্তিযোদ্ধাদের সাথে সেই সমস্ত জায়গায় মুক্তিযোদ্ধারা সরে যায়, আমরা না সরে আমরা ছিলাম যে এরা তো এখন ভাবতেছে যে মুক্তিযোদ্ধারা সব চলে গেছে, সুতরাং এই সুযোগে ওরা যদি আবার আসে। আমাদের কাছে খবর ছিল যে ওরা এই ঘুঙ্গারগাঁও নামক গ্রামটাতে আসবে, এখানে কিছু আওয়ামী লীগের নেতা তাদেরকে পাকড়াও করার জন্য, এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে পাকড়াও করার জন্য নৌকা টোকে আসবে। আমাদের অনেক কিছু ইনফরমার ছিল, তারা বললো। তো আমরা ওই গ্রামে অ্যাম্বুশ লাগাই এবং তৈরি হয়ে থেকে আমার দলকে নিয়ে, যেখানে আমার সাথে সেদিন 32 জন মুক্তিযোদ্ধা ছিল। তো সবাই, আমার কাছে একটা LMG ছিল, SMG SLR ইত্যাদি ছিল। তা আমরা থাকি,
এবং ঠিকই দুপুরবেলায় নৌকা করে পাকিস্তানি পতাকা উড়িয়ে তারা আসতে থাকে এদিকে। তা আমি আমার দলের লোকদেরকে বলছিলাম যে তোমরা কেউ গুলি চালাবে না আমি যতক্ষণ না গুলি চালাই, কারণ রেঞ্জের ভিতর না আসলে তো আর গুলি চালায় কোনো লাভ নেই। যাই হোক, ওরা যখন রেঞ্জের ভিতরে আসে তখন আমরা গুলি চালানো শুরু করি। গুলি চালানোর পর সামনে যারা ছিল এরা তো এর মধ্যে কিছু পাক বাহিনীর লোকজন, ইনফ্যাক্ট পাক বাহিনী কী করতো, সামনে ওরা রাজাকারদেরকে দিত, ওরা থাকতো পিছনে। আনফর্চুনেটলি ওই দিন ওই যুদ্ধে যে কটা মারা পড়ে সব কটা রাজাকার, পরে বুঝতে পারে। এবং সামনের নৌকাগুলি হাত তুলে দেয়, সারেন্ডার করে প্রথম 2-3টা নৌকা, আর পিছন নৌকাগুলি দ্রুত পালিয়ে যায়। যাই হোক, সেই যুদ্ধে বেশ কিছু রাজাকার হতাহত হয়, একজন 2জন মারা গেছিল সম্ভবত মনে পড়ে, আর বাকিগুলি আহত হয়। যাই হোক, তাদেরকে আমরা ইনফ্যাক্ট তখন করার কিছু ছিল না, তখন বন্দি কোথাও রাখার সুযোগ ছিল না। আমরা কেউ বন্দি করলে সাধারণত হয় তাকে মেরে ফেলো অথবা তাকে ছেড়ে দাও, তো ছেড়ে দেওয়া তো বিপজ্জনক, সুতরাং ন্যাচারালি মেরে ফেলতে হতো। দুঃখজনক সত্য, যে কটা আহত হয়েছে জীবিত ছিল সবগুলোকে আমরা হাত বেঁধে নদীতে হাওড়ে ছেড়ে দিই, এবং ন্যাচারালি ইট ওয়াজ ডেথ। এটা খুব উল্লেখযোগ্য ঘটনা, মনে আছে এখনও আমার স্মৃতিতে, এটা জল করে। তো সেই যুদ্ধের পরে আমরা আর ওখানে থাকি নাই, আমরা জানি যে এরপরে তো আরও বড় আকার যাবে। এবং আমার গ্রামের লোকরা, ওখানে বেশি লোকজন ছিল না, সবাইকে বলি আপনারা অ্যাটলিস্ট মাস 2 এখানে থাকবেন না, ওরা আসবে আক্রমণ করবে, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো না, এত বড় শক্তি আমাদের নেই, আমরাও চলে যাচ্ছি। তো ন্যাচারালি মাস 2 মাসখানেক পরে ওখানে এসেছিল, কিন্তু ওরাও খোঁজ খবর না আগে যে ওখানে লোকজন নাই, আসছে এসে লুটপাট করছে, যা কিছু পেয়েছিল বাড়িঘর জ্বালিয়ে দিল, যেটা তাদের নর্মালি করতো। কোনোখানে কোনো গ্রামে আক্রমণ করলে বাড়িঘর জ্বালিয়ে দিত। তো এটা অনেক অসংখ্য গ্রাম তারা এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত অনেকেরই জানা এই সমস্ত কাহিনী। তো আমাদেরও তো এই অভিজ্ঞতা হয়েছে যে শেষের দিকে মুক্তিযোদ্ধারকে কেউ আশ্রয় দিতে চাইতো না, কারণ আমরা চলে যেতাম, চলে যাওয়ার পর পাকিস্তানে এসে বা গ্রাম জ্বালিয়ে দিত ন্যাচারালি। তখন আমাদের জন্য একটা সময় ছিল, খুব খারাপ সময় গেছে গেরিলা যুদ্ধের জন্য। তো কোথায় থাকবো? সাধারণত আমরা যে সমস্ত বাড়িঘর, পরিত্যক্ত বাড়িঘর, অনেক পরিত্যক্ত বাড়িঘর ছিল হিন্দুদের, ওই সমস্ত পরিত্যক্ত বাড়িঘর থাকতাম। কিন্তু সেটাও দুঃখজনক, পরিত্যক্ত বাড়িঘর থেকে যখন ওরা রাজাকাররা তো সবসময় তাদেরকে খবরাখবর দিত, আসতো আক্রমণ করতে, চলে যেতাম। যাই হোক, 2-1 জায়গায় এরকম অনেক আমরা করছি। আমরা এটা হলো সুনামগঞ্জের ধিরাই সাল্লা পর্ব। এরপরে আমরা সিদ্ধান্ত নিই, আমার দলের 2 ধরনের লোক ছিল, কিছু ছিল ধুরাই সাল্লা স্থানীয় একটা গ্রুপ, আরেকটা গ্রুপ ছিল কিশোরগঞ্জ অঞ্চল। কিশোরগঞ্জ চালারা বললো যে এই এলাকা আমরা লোকজন চিনি, কম চিনি, আমরা বরং কিশোরগঞ্জে যদি যাই তাহলে যুদ্ধ করতে সুবিধা হবে, দারাইল, করিমগঞ্জ, ইটনা ওগুলি আমাদের পরিচিত, সুতরাং আমাদের সুবিধা হবে। আমরা বেস ক্যাম্পে ফিরে এসে, আমাদের কমান্ডার তখন মুসলিউদ্দিন, আমাদের MM মুসলিউদ্দিন, ক্যাপ্টেন মেজর, পরবর্তীতে মেজর হয়েছে, তখন ক্যাপ্টেন মুসলিউদ্দিন ইয়াং অফিসার, তখন সঞ্জিত সেনগুপ্ত চলে গেছে, তার কারণ MP MNH সবাইকে ডেকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, সুতরাং তারপরে ওখানে চলে আসে ক্যাপ্টেন মুসলিউদ্দিন। তো আমি যখন এই পর্যায়ে ওদেরকে নিয়ে বেস ক্যাম্পে ফিরে আসছিলাম সুনামগঞ্জ অঞ্চল থেকে, তখন আবার তাহেরপুর থানাটা পাকিস্তানের অধিকারে ছিল। তো ক্যাপ্টেন বলল যে এখন থেকে যারা যারা বাইরে আসে সবাইকে আমরা রাখতেছি, এখানে যেতে দিচ্ছি না, তুমিও থাকো, তোমার ট্রুপস নিয়ে তুমি এখানে থাকো, আমরা একটা বড় ধরনের হামলা করব, এবারে তাহেরপুর মুক্ত করে ফেলতে পারবো, কারণ এটা আমাদের সাপ্লাই লাইন, এখানে পাকিস্তানিদের থাকতে দেওয়া যায় না। তো আমরা থাকলাম বেশ কিছুদিন, প্ল্যান প্রোগ্রাম হলো, বিশাল একটা দল, প্রায় 1000-1200 মুক্তিযোদ্ধা, সবাই একযোগে তাহেরপুরে আক্রমণ করার পরিকল্পনা হলো। আক্রমণে আমরা গেলাম, এবং এইটা একটা বড় ধরনের যুদ্ধ, আমার বলি তাহেরপুরের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে আমরা 6 জন শহীদ হয়ে যায়। আমরা তাহেরপুর থেকে পাকিস্তানিদের সরাতে পারি নাই, এই 1 নভেম্বর মাসের কথা।
তারা খুব শক্ত পজিশনে আছে। একজন ওদেরকে সরানোর জন্য আমাদের ম্যাক্সিমাম কোনো বড় কোনো অস্ত্র ছিল না। সাধারণত ডিফেন্স থেকে যারা সামরিক বাহিনীর নিয়ম অনুযায়ী ডিফেন্সকে সরাতে হলে 3 গুণ শক্তি নিয়ে নামাতে হয়। তাদের ফায়ার পাওয়ার যা আছে তার চেয়ে 3 গুণ শক্তি ফায়ার পাওয়ার লাগে। ওদের 3 ইঞ্চি মর্টার, 25 পাউন্ডার গান। আমাদের তো 3 ইঞ্চি মর্টার একটাও ছিল না, 2 ইঞ্চি মর্টার ছিল কয়েকটা। এটা দিয়ে ইন্ডিয়ানদের কাছে 3 ইঞ্চি মর্টার ছিল, গান ছিল, সেটা পাহাড় উপর থেকে তারা ইজিলি। কথা হয়েছিল যে তারা সাপোর্ট দেবে, কিন্তু তারা সাপোর্ট দেয় নাই। কারণ সাপোর্ট দেয় নাই, পরবর্তীতে বুঝতে পারছি যে তারা সরাসরি যুদ্ধে জড়াতে চায় নাই। ইনফ্যাক্ট পাকিস্তানি আর্মির সাথে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে সহযোগিতা এই পর্যন্তই দিছে, অস্ত্রপত্র দিতে, কিন্তু সরাসরি জড়াতে চায় নাই ডিসেম্বর মাসের আগ পর্যন্ত, পাকিস্তানের সাথে যখন যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত। তো যদিও ওরা মুখ বলতে যে আমরা সাহায্য দেব, তোমরা যাও আক্রমণ করো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের অভিজ্ঞতা হলো তারা কোনো রকম হেভি পাওয়ারের সাহায্য দেয় নাই। আমাদের কাছে যে সমস্ত অস্ত্র ছিল ওইগুলি দিয়ে দিতে, ওরা ন্যাচারালি বলতে পারতো এটা আমাদের না, মুক্তিযোদ্ধারাই করতো। কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে তো পাকিস্তানিরা জানতো 25 পাউন্ডার নাই, 3 ইঞ্চি মর্টারও নাই, তাদের 2 ইঞ্চি আছে। তারা তো যুদ্ধ কিছুদিন পরে বুঝে ফেলছে যে আমাদের কী কী অস্ত্র শক্তি আছে। তো ন্যাচারালি তারা ইজিলি ডিফেন্ড করতে পারতো আমাদেরকে, আমরা যখন আক্রমণে যেতাম। এবং সেই আক্রমণটা সাধারণত রাতের বেলায় আক্রমণ হতো, কিন্তু সেই আক্রমণটা আমরা করি দিনের বেলায়। রাতের বেলায় পজিশন নেই, ঠিক সকালবেলায় শুভেচ্ছা থেকে সময় কথা ছিল যে প্রথম গুলি শুরু করবে ক্যাপ্টেন, উনি নিজেও ছিলেন এই যুদ্ধে, ক্যাপ্টেন MM কি নাম, মুসলিউদ্দিন MM। তখন উনি মুসলিউদ্দিন, পরবর্তীতে আমরা জানি ওনার নাম উনি শর্ট করে বলতে MM দিন, ক্যাপ্টেন MM দিন। তো যাই হোক, যথারীতি যুদ্ধ হয়, যুদ্ধে 6 জন শহীদ হয়, অনেকে আহত হয়। আমরা ওই দিন দখল করতে পারি নাই, ফিরে আসি। যাই হোক, এরপরে ওখানে কিছুদিন থাকি। থাকার পর ফাইনালি ক্যাপ্টেন বুঝতে পারলো যে এইভাবে হবে না, আমাদের হাতে যে অস্ত্র, হেভি অস্ত্র না আসলে এটা হবে না। তার চেয়ে বরং বাইপাসিং দেম, রাতের অন্ধকারে আমরা, ওরা তো রাতে বের হইতো না, আউরে রাতে বের হতো না, সুতরাং ওই সুযোগে আমরা নৌকা করে পার হয়ে যেতে পারতাম। চলে আসলাম আমরা কিশোরগঞ্জে, যত সব নিয়ে কিশোরগঞ্জে এসে তাই বাই দ্যাট টাইম ইটনা মুক্ত হয়ে গেছে। এখানে অন্য দল কিশোরগঞ্জে তখন অসংখ্য 2 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর এবং 5 নম্বর সেক্টর, বিভিন্ন সেক্টর থেকে কিশোরগঞ্জ আউর এলাকায় অসংখ্য মুক্তিযোদ্ধা তখন চলে আসছে। এবং একদল এর মধ্যেই ইটনা মুক্ত করে ফেলছে। ইটনা মুক্ত খুব সহজেই হয়ে গেছে। ইনফ্যাক্ট ইটনার রাজাকাররা এসে মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র সমর্পণ করে দিয়েছে। কারণ ইটনাটা ওখানে পাকিস্তানিরা যতদিন ছিল, রাজাকাররা ততদিন তারা মুক্তিযোদ্ধাদেরকে ঢুকতে দেয় নাই। 2 একবার চেষ্টা করা হয়েছে, কিন্তু যেই পাকিস্তানিরা চলে গেছে ওই এলাকা ছেড়ে, ইটনার রাজাকাররা সব এসে সারেন্ডার করে, মুক্তিযুদ্ধের কাছে সহজেই মুক্ত হয়ে যায়। তারপরে ইটনা যেহেতু মুক্ত হয়ে যায়, আমরা তারাইলে আক্রমণের দিকে অগ্রসর হই। ওই দিক থেকে 11 নম্বর সেক্টর থেকে কাজী আলম গ্রুপের একটা গ্রুপ আসে একদিন দিনের ওই যথারীতি। এখন আমরা বাই দিস টাইম যুদ্ধের অনেক সাহস সঞ্চয় হয়ে গেছে, আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের। আমাদের দলের মুক্তিযোদ্ধারা এর মধ্যে পোর খাওয়া হয়ে গেছে। বেশ কিছু অপারেশন করার পর তারা এখন আর প্রথম যে ভয় ভীতির মধ্যে অগ্রসর হইতো সেটা আর নাই, তখন সাহসের বীরত্বের সাথে চলত। তো ওই তারাইল যুদ্ধটা ছিল এরকম। তারাইলে কাজী আলম সকালবেলা এসে মুক্তিযুদ্ধ ইয়াদের উপর, পাকিস্তানিদের উপর, এখানে পাকিস্তানি ছিল না তারাইল থানায়। আমরা যে সমস্ত থানায় খবর নিয়ে জানতাম যে পাকিস্তানিরা নাই, তখন আমরা রাজাকারদের উপর আক্রমণ করলে তারা বেশিরভাগ পরে পালাতো। তো ওখানে তারাইলে একটা যুদ্ধ হয়, কাজী আলম আনপুর গুলি খাওয়া হতে হয়, চলে যায়। সে একটা কোম্পানির কমান্ডার ছিল, আমি আমার গ্রুপ নিয়ে অন্য দিক দিয়ে ছিলাম। যাই হোক, কাজী আলম চলে যাওয়ার পর আমরা আবার চাপ অব্যাহত রাখি। তার গ্রুপের কিছু লোক থাকে, ওদেরকে নিয়ে আমরা চাপ অব্যাহত রাখি। চাপের পর 3য় দিনে তারাইল মুক্ত হয়ে যায়, তারাইল ছেড়ে চলে যায় ওরা। তো তারাইল মুক্ত হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট টার্গেট ছিল করিমগঞ্জ।
করিমগঞ্জে আমরা একযোগে আক্রমণ করি, অনেক গ্রুপ, এখানে কাজী আলম গ্রুপ, মাহবুল আলম গ্রুপ, আমার দল সহ 38,000-1200 সবাই মিলে করিমগঞ্জ আক্রমণ করি। কিন্তু করিমগঞ্জের রাজাকারদের মধ্যে মান্নান রাজাকার ছিল, সে এক্স আর্মি ম্যান, এবং সে জানতো যে যত গুলাগুলিই করুক আমরা বাংকার ভিতরে থাকলে কিছু ক্ষতি করতে পারবো না, ওদের হাতে যে অস্ত্র আছে বাংকার ভাঙতেও পারবো না। সুতরাং তার রাজাকারদের সাহস দিয়ে তাদেরকে বাংকারের ভিতরে ঢুকায় রাখতো। তো আমরা সারা রাত গুলাগুলি করেও, আর আমাদের সবচেয়ে অসুবিধা ছিল যে গুলি শেষ হয়ে গেলে কি করব। তখন ভারত সীমান্ত থেকে অনেক দূরে, সুতরাং গোলাগুলি অসংখ্য সীমিত, আমরা সবসময় করলাম সবগুলি শেষ করে ফেলো না, হ্যাঁ, আত্মরক্ষার জন্য শেষ সম্বল রাখো। সুতরাং চেষ্টা করতাম আমাদের অস্ত্র দিয়ে যে ওদেরকে উত্তর। আমাদের সাথে আমার গ্রুপে ছিল না, কিন্তু কাজী আলম গ্রুপের একটা টুইট মোটর ছিল, মোটর সেলও সীমিত ছিল। সুতরাং আমরা আশা করতাম যে 2-4টা সেল মারলেই রাজাকারের দল ভয় পালাবে, আমরা আক্রমণ করি। কিন্তু করিমগঞ্জে আমরা পারি নাই। তো প্রথম রাতেও হয় না, দ্বিতীয় রাতেও হয় না। তখন বুঝতে পারলাম যে, আর তাছাড়া করিমগঞ্জ কিশোরগঞ্জের সাথে যোগাযোগ ছিল, কিশোরগঞ্জে পাকিস্তান আর্মি ছিল, তারা সাপোর্ট দিতে পারত। আমরা কয়েকবার অ্যাম্বুশ লাগাইছি তারা সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু সেই অ্যাম্বুশগুলি সফল হয় নাই আমাদের। ফাইনালি করিমগঞ্জ এলাকার যুদ্ধ আমাদের অসমাপ্তই থাকে। এই করিমগঞ্জ মুক্ত করতে করতে একেবারে সেই ডিসেম্বর মাস চলে আসে। ডিসেম্বর মাস আসার পর আমরা সহজেই করি। কিশোরগঞ্জ কিন্তু মুক্ত হয় 17ই ডিসেম্বর। তারা কিন্তু সারেন্ডার করে নাই। 16ই ডিসেম্বর আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জে ঢুকতে গিয়ে আলবদর বাহিনী, এটা হল আল মুজাহিদ বাহিনী কমান্ডার নিজামির ফোর্সের হাতে নিহত হয়। যাই হোক, যুদ্ধ তখন 16ই ডিসেম্বর হয়ে গেছে। আমরা তখন কিছু আমাদের পক্ষের লোকের মাধ্যমে নিজামীকে বললাম, মৌলানা নিজামে ইসলাম দলের সভাপতি আথার আলী, নিজামী না, নিজামীটা চলে আসে ভুল, এটা নিজামে ইসলামের সভাপতি আথার আলী, 1700 লোক ছিল ওখানে, আল মুজাহিদ বাহিনী 1700। তারা কিশোরগঞ্জের শহীদ মসজিদ এখনও আছে যেখানে, ইসলামিয়া বোর্ডিংয়ে, ওখানে তারা থাকে এবং বিভিন্ন জায়গায় তারা তাদের স্ট্রং হোল্ড ছিল। যাই হোক, যোগাযোগ করে তাদেরকে বলি যে তোমরা যদি সারেন্ডার করো তোমাদের কোনো রকম ক্ষতি করা হবে না। এবং তারা আমি এবং কবির 2জন কমান্ডারের সাথে যোগাযোগ হয়। কিশোরগঞ্জ এক গুরুদয়াল কলেজে কয়েকজন শিক্ষক মধ্যস্থতা করে তারপর যাই হোক আমরা সরাসরি ভিতরে ঢুকে যাই এবং তাদের কাছ থেকে অস্ত্র সমর্পণ করে, তাদের করি কোনো যুদ্ধ ছাড়া অস্ত্র সমর্পণ করে 17ই ডিসেম্বর। যখন বুঝে মুক্তিযোদ্ধারা চারপাশে তখন ছিল কয়েক হাজার মুক্তিযোদ্ধা, কত হাজার আমার জানা নাই সংখ্যা, কারণ মুক্তিযুদ্ধে তখন 3 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, কিশোরগঞ্জের এলাকা যত মুক্তিযোদ্ধা আছে তখন সব তার নিজ নিজ এলাকায় চলে আসছে। তো চারদিক থেকে মুক্তিযোদ্ধারা এসে যাই হোক তারা আতার আলীকে মেরে ফেলার চেষ্টা করে, বাট আমরা উই ডিডন্ট অ্যালাউ। এই ফাঁকেও তাহের খান পাঠান নামে এক মুক্তিযোদ্ধা ছিল, সে পরবর্তী বীর প্রতীক উপাধিও পায়। সে তাকে একটা বাট দিয়ে আঘাত করে আতার আলীর মাথায়, রক্ত বের করে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ডিক্লারেশন, আমরা যারা কমান্ডার কবির সাহেব ছিলেন শিক্ষক, স্কুলের শিক্ষক, আমি একজন ছাত্র, তখন বাংলাদেশের মুজিবনগর সরকার যে ঘোষণা দিয়েছে এই ঘোষণা অনুযায়ী তাদেরকে আমরা হত্যা করি নাই নিজেরা, কাউকে হত্যা করতেও দেই নাই। সেই আতার আলী জেলেই ছিল, তার অনেকগুলি মামলা তার এগেছিল। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর সে মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে বেশি দিন বাঁচে নাই, মারা গেছে। অন্যান্য এলাকার আরও কিছু বিখ্যাত মুক্তিযোদ্ধা রাজাকার তারা সবাই মুক্ত হয়ে যায়। এমনকি করিমগঞ্জে যে মান্নান কমান্ডার, তার মামলা চলছিল, একটা মামলা 5 বছর সাজা হয়ে গেছিল, সেও মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে খুবই দুঃখজনক